ধরুন এখানকার হিন্দুরা 10 বিঘে জমি দেবো বললে বাংলাদেশে চলে যাবে, পাকিস্তানে যাবে? মুসলমানরা কি ঘাস খায় নাকি যে তারা ওই দেশ থেকে এই দেশে চলে আসবে? 10-15 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। স্বজন, প্রতিবেশী, আমাদের বংশের লোক, বন্ধুবান্ধব অধিকাংশটাই এখন ওখানে আছে, ফলে এটা চিন্তা তো হয়। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক যে রূপ, এরকম কোনো রূপ নেয়নি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা হলো একটা অগণতান্ত্রিক সরকারের পতন হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমার স্ত্রীও মুক্তিযোদ্ধা ছিলেন, ফলে আমাদের পরিবার তো মুক্তিযোদ্ধা পরিবার। আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমাদের বংশের লোক, বন্ধুবান্ধব অধিকাংশটাই এখন ওখানে আছে, ফলে এটা চিন্তা তো হয়। তবে একটা জিনিস, আমরা দেশ ছেড়ে চলে আসলেও আমরা তো চাইবো ওই জায়গার মানুষ যারা আছেন তারা ভালো থাকুন, মিলেমিশে থাকুন। কিন্তু সাম্প্রতিককালে যে ঘটনা ঘটেছে, দীর্ঘদিন থেকে আমি খুব যাতায়াত করি, আমি বহুদিন থেকে বলছি, লিখছিও বহু জায়গায়, 10-15 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেন না। একটা ডেমোক্রেটিক সিস্টেমে মানুষ যখন মানুষের ইচ্ছাকে অবদমিত করা হয়, মানুষ কি করেন, একটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমে মানুষ সরকারকে ক্ষমতায় পৌঁছে দেন, আবার পছন্দ না হলে ক্ষমতা থেকে নামিয়ে দেন। এখন এই যে গণতান্ত্রিক পদ্ধতি, ভোটের যে ব্যবস্থা, সেটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে মানুষ কি করবে? মানুষ তো একটা সরকার বদলের চেষ্টা, তখন কি হয়, তখন অন্য পথ তারা গ্রহণ করে, এবং সেরকম একটা অবস্থার মধ্যে দিয়েই হাসিনা সরকারের পতন হয়েছে এবং হাসিনা দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন। তো এখন এইটা আমি বারবার বলছি যে বাংলাদেশে যেটা হয়েছে সেটা হলো একটা অগণতান্ত্রিক সরকারের পতন হয়েছে, মানে পজিটিভ জায়গা যেটা বলছি, যে এইটা হয়েছে, একটা গণতন্ত্র পুনরুদ্ধারের একটা প্রচেষ্টা শুরু হয়েছে। আর যেটা হয়েছে, এরকম একটা অরাজক অবস্থায় ভারত বাংলাদেশের এখনকার যে হিন্দু মুসলিম যে সমস্যাটা, আমি তো খুব ভয় পেয়েছিলাম। কিছু কিছু ঘটনা নিশ্চিতভাবেই ঘটেছে, এত বড় একটা অরাজক অবস্থা যেখানে 7 দিন পুলিশই থানাতে যায় না, কিছু ঘটনা নিশ্চয়ই ঘটেছে। কিন্তু তার সত্ত্বেও যেটা বলছি, তার সত্ত্বেও মানে আসার কথা যেটা এবং উল্লেখ করার মতো যেটা কথা, এই অবস্থাটা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক যে রূপ, এরকম কোনো রূপ নেয়নি। কিন্তু আমরা ভারতীয় মিডিয়া এবং ভারতের বহু মানুষ তারা বিভিন্ন ভিডিও ছবি শেয়ার করছে, যেখানে দেখা যাচ্ছে হিন্দুদেরকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, একেবারে ঘর মন্দির ভাঙচুর করে। আবারও এই বিষয়টা তো অত্যন্ত মানে ভয়ের বিষয়, এবং এটা নিয়ে তো প্রায় আমাদের রাজ্যের, আমাদের দেশের যে রাজনৈতিক দল বিজেপি, তারা প্রায় প্রতিনিয়ত আন্দোলন করছে। দেখুন, আমি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায়, মানে সাবেক 19টা জেলার কথা বলছি, আমার বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে। আমি প্রতিদিন 8টা-10টা করে টেলিফোন করেছি। আপনি কি বলতে ভয় পাচ্ছেন? আমি কোনো ভয়টাই পাচ্ছি না। আমি দেখবেন আমার ফেসবুক বা সব জায়গায় আমি এটা লিখছি, যে সেখানে রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করে যেটা জানতে পেরেছি যে তারা কিন্তু কেউ আক্রান্ত হননি। আমার বাড়ি যে এলাকায়, আমার নিজের মেজদা আছে, মানে আপনার পরিচিত যারা হিন্দু তাদের কথা বলছি আমি, আমার যারা পরিচিত হিন্দু, তারা কোনো জায়গায়, সবাই বলছে শুনেছি অমুক জায়গায় কিছু ঘটনা ঘটেছে, আমি অস্বীকার করছি না। হয়তো কোনো জায়গায় কিছু ডাকাতির ঘটনা, কিছু লুটতরাজের ঘটনা, কিছু দুষ্কৃতীরা করেছে, কিন্তু এটা ঘটনা যে রাতের অন্ধকারে হয়েছে, কোনো মাস সাপোর্ট ছিল না। সাধারণভাবে মুসলিমরা কিন্তু হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, যেটা এর আগে দাঁড়াতেন, কিন্তু এত ব্যাপকভাবে মুসলমানরা হিন্দুদের পাশে এর আগে দাঁড়াননি। কিন্তু একটা বিষয় তো উঠছে, সেটা হলো যে যদি হিন্দুদের মন্দির আক্রান্ত না হয়, সেভাবে ক্ষতিগ্রস্ত না হয় যতটা ভাবা হয়েছিল, তাহলে মন্দির কেন পাহারা দিতে হচ্ছে মাদ্রাসার ছেলেদের বা ওই ছাত্র সমাজ, তারা কেন পাহারা দিচ্ছে? কেউ পাহারা দেবে না কোনো ঝামেলা যদি না থাকে। দেখুন, ওই যে একটা কথা বলে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, এইসব ঘটনা তো আমাদের ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে হয়। ফলে এটা একটা প্রিকশন আপনি বলতে পারেন, কিন্তু সেরকম কোনো খুব বড় সড়ো রকমের ঘটনা সেখানে ঘটেনি। এইটাই আমি যতটুকু খবর পেয়েছি, আমার এলাকার যে আমার নিজেরই একেবারে খুব ক্লোজ আত্মীয়রা ঢাকাতে আছে, খুলনাতে আছে, বরিশালে আছে, যশোরে আছে, মানে সব জায়গার খবর নিয়ে আমি আপনাকে এটা বলতে পারি। কিন্তু তার মানে এটা নয় যে কোথাও কিচ্ছু হয়নি, আমি একথা কিন্তু বলছি না। যেটুকু হয়েছে তার মধ্যে মূল ব্যাপারটা হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং আওয়ামী লীগ ভার্সেস আর যারা,
কিছু আওয়ামী লীগের নেতা যারা তাদের উপর কিছু আক্রমণ হয়েছে, মানে কিছু মাইনরিটিসদের উপরে হয়েছে, সেটা আসলে মাইনরিটি হিসেবে সেভাবে নয়, আওয়ামী লীগ হিসেবে কিছু প্রেশার কোনো কোনো জায়গায় সৃষ্টি হয়েছে। একেবারে। এবং আমরা ভারতীয় মিডিয়াগুলো দেখে যতটা আতঙ্কিত বোধ করছি, অন্যদিকে বাংলাদেশের মিডিয়া বা তাদের যারা সমাজকর্মী, মানবাধিকার কর্মী, তারা আশ্বাস দিচ্ছেন। এবং আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান মোহাম্মদ ইউনূস, তিনিও গেছিলেন মন্দির পরিদর্শনে, সংখ্যালঘুদেরকে আশ্বাস দিচ্ছেন, বসছেন। এটা কিভাবে হ্যাঁ, দেখছেন? ঢাকেশ্বরী মন্দিরে উনিও গেছিলেন, এর আগে জামাত ইসলামের আমির বা জেনারেল সেক্রেটারি তিনিও গেছিলেন। আসলে একটা জিনিস আপনারা বুঝুন, এখানে বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুরু হওয়ার সঙ্গে বললেন আপনারা লিখে নিন 1 কোটি লোক এদেশে আসবে। একদম। ফলে এখন নেতার উক্তিকে বাস্তবায়িত করার জন্য তারা এখানে চেষ্টা করেছে যাতে এমন অবস্থা সৃষ্টি হয় যারা মানুষ এখানে চলে আসতে বাধ্য হয়। কারণ আপনি জানেন এখানে এদের রাজনীতিটাই তাই, ওরা যদি এখান থেকে আসে তাহলে এখানেই তারা বলতে পারবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা করে একটা পোলারাইজেশন করার, একটা মেরুকরণের চেষ্টা করবে। সেই কারণেই বেশিরভাগ এই যে প্রচার, মানে ফেক ভিডিও ইত্যাদিতে দেখবেন বাংলাদেশ এই ইন্ডিয়া থেকেই হয়েছে বেশিরভাগটা, আমি সবটা বলছি না, এটা হয়েছে এবং তার একটা মূল জায়গা এরকম জায়গা থেকেই হচ্ছে। একেবারে। আপনারা দীর্ঘদিন তো নাগরিকত্বের জন্য আন্দোলন করছেন এবং আন্দোলন করেছেন, আজও চালিয়ে যাচ্ছেন যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। হাসিনা তো দেশ ছেড়ে পালিয়েছে, তাকে কি নাগরিকত্ব দিয়ে দেবে বলে মনে হচ্ছে? না, হাসিনা নাগরিকত্ব না চাইলে নাগরিকত্ব কি করে দেওয়া হবে? নাগরিকত্ব যারা এসেছেন বিদেশ থেকে, যারা ডিমান্ড করছেন, কিছু যাদের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে আমাদের দেশভাগের ইত্যাদি ইত্যাদি, আমরা তাদের নাগরিকত্বের কথা বলছি। ধরুন এখানকার হিন্দুরা 10 বিঘে জমি দেবো বললে বাংলাদেশে চলে যাবে, পাকিস্তানে যাবে? তো মুসলমানরা কি ঘাস খায় নাকি যে তারা ওই দেশ থেকে এই দেশে চলে আসবে? ফলে এই সমস্ত যেগুলো বলে এগুলো আমার হিসেবে মানুষ দেশ ত্যাগ করে অনেকগুলো কারণে, তার মধ্যে এই যে মুসলমানদের অত্যাচার এটা একটা খুব নগণ্য কারণ। কিছু কিছু নিশ্চয়ই হয়, সব দেশে মুসলমান মানে মাইনরিটিসদের উপর একটা চাপ থাকে। এবং বলা হয় যে বিজেপির পক্ষ থেকে যে বলা হয়, যদিও এটা এই দেশের বিষয়, যে এনআরসির প্রয়োজন রয়েছে, কারণ বহু উদ্বাস্তু বা বিশেষ করে মুসলিমরা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে তারা এপার বাংলায় চলে এসছে, তারা আমাদের রেশনে ভাগ বসাচ্ছে, তারা আমাদের চাকরি বাকরিতে ভাগ বসাচ্ছে, তারা আমাদের জায়গা জমিতে ভাগ বসাচ্ছে ইত্যাদি। এখন পৃথিবীর ইতিহাসে এক দেশ থেকে আর এক দেশে মানুষ যায় না এরকম নয়, কিছু কিছু মানুষ সব দেশেই যায়। ওখান থেকে যদি মুসলমান কিছু এসে থাকে অত্যন্ত গরিব, যারা প্রভাব শূন্য, মানে বাঁচার তাগিদে হয়তো এসেছেন, ফিরেও যান, তারা তারা এখানে নাগরিকত্ব দাবি করে না। এটা সব দেশেই এটা ঘটনা। ফলে এটা কোনো ইস্যু হওয়ার মতো অবস্থা এখানে নয়। এখানে মূলত হিন্দুরাই এসেছে, হ্যাঁ, তারাই নাগরিকত্ব দাবি করে। কোনো মুসলমান সংগঠন কখনো দাবি করেছে বাংলাদেশের মুসলমানদের নাগরিকত্ব দিন? কখনো শুনেছেন আপনি? ফলে এইগুলো যারা করে এটা নন ইস্যুকে ইস্যু করবার চেষ্টা করে পোলারাইজেশনের জন্য। তো দীর্ঘদিন যে নাগরিকত্বের দাবি করছিলেন, আপনাদের তো জয় হয়েছে। প্রধানমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী, তারা তো একেবারে সিএ বিল পাস করে দিয়েছে এবং নাগরিকত্বের জন্য অনেকে আবেদনও করছেন। আসামে একজন নাগরিকত্ব পেয়েছেন, আপনাদের মতুয়া সমাজের নাকি 1-2 জন নাগরিকত্ব পেয়েছেন, এমনটা খবর শোনা যাচ্ছে। 2016 সালে যখন এই বিলটা এনেছিল সেই সময় থেকে আমরা বলছি যে এই যে বিল এনেছে এইটা আইনে পরিণত হলে এর মাধ্যমে নাগরিকত্ব হবে না। নাগরিকত্ব হবে না মানে নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। 2 কোটি লোকের মধ্যে 5টা লোকে নাগরিকত্ব পাওয়া এটা তো কোনো কাজের কথা নয়। ফলে এই আইনে নাগরিকত্ব হয় না। নাগরিকত্ব যেটা করতে হবে সেটা বাংলাদেশেও হয়ে গেছে এনআরসি, আপনারা যদি এনআরসি বলেন, বাংলাদেশেও হয়ে গেছে। এইখানে যারা বসবাস করেন স্থায়ীভাবে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ঘটি, বাঙাল, সবাইকে নাগরিক ঘোষণা করে একটা নতুন আইন তৈরি করতে হবে। এইটাই হচ্ছে এই নাগরিকত্ব সমস্যার সমাধানের একমাত্র পথ। তাহলে কারোরই এনআরসি করায় কোনো আপত্তি হবে না।